যে অনেকেই বলে যে শেষ বয়সে কেন শিল্পীরা গভর্নমেন্টের দ্বারস্থ হয় বা প্রাইম মিনিস্টারের কেন করে যে আমার সাহায্য সহযোগিতার দরকার, কারণ যারা শিল্পী তারা কোনোদিন অকাজ করতে পারে না, যারা অশিল্পী তারা 5-7 কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরছে, মানে সিনেমাকে ভাঙাচ্ছে, সেটা আলাদা বিষয়। আমি চাইলে তো আমার অনেক দামি গাড়ি থাকতো, অনেকগুলো বাড়ি থাকতো এই ঢাকা শহরে, কিন্তু আমি চাইলেই তো হবে না, কারণ আমি এটা চাই না। বলছি আমি একদম ধরেন যে আমাকে প্রশ্ন করা হলো, আমি বললাম আমি 2017-তেও ছিলাম না, এখানে যারা আছেন সবাই 2017-তে এটার এগেনস্টে ছিলেন, আমি জানি না এখন কি হয়েছে যে এটার পক্ষে থাকতে হবে, তবে আমি এটার পক্ষে না, মানসিকভাবেও না, শারীরিকভাবেও না, কিন্তু সাইনটা দিলা, আমি সাইন দিলাম, কিন্তু আমি তখন থেকে আসলে এই গ্যাপটা শুরু হয়ে যায়। স্পষ্ট নিয়ম আছে যে এই 2 সিনেমার বাইরে কোনো সিনেমা, দেশি সিনেমাও মুক্তি পেতে পারবে না। ওকে, সেই জায়গা থেকে মানে 2টা ছবি রিলিজ পেলো, আবার হুববাও ঢুকে গেল, তো এটা তো মানে আমি কেন তাহলে থাকবো, আমি নেতা কেন, আমার তাহলে মানে কি দেখা, মানে নেক্সট জায়েদ বা তাদের সাথে যে প্যানেল হওয়ার যে পরিকল্পনা চলছে সেখানে সালমানকে আবার নতুন রূপে দেখা যাবে কি? আমি নাই, আমি কারোর সঙ্গেই নাই, নির্বাচনের জায়গাতে নাই। তো যদি নিজে নিজে খোঁজ নিয়ে যে জাজ মাল্টিমিডিয়া থেকে বেরোয় আসা বা জাজ মাল্টিমিডিয়ার সাথে তর্ক হওয়া কিংবা এনি হাও ঘর থেকে আসলে ঘরচ্যুত হওয়াটা ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় সংকট হয়েছে তোমার জন্য? না, আমি তো জাজ মাল্টিমিডিয়ার ঘরের কেউ ছিলাম না, ওনারা আমাকে নিয়েছিলেন পোড়ামন করার জন্য। আমি চেষ্টা করেছি আমার ওস্তাদকে ফলো করবার, আর আমি তখন যা করেছি আমার ওস্তাদ যা বলেছেন তাই করেছি, কপি পেস্ট আর কি। আমার পারফরমেন্সটা এখন কিছুই জানি না, আমি যেহেতু ডিরেক্টরকেই ফলো করবার চেষ্টা করি সব সময়। পরবর্তীতে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কোনো ধরনের আমার কোনো গ্যাঞ্জাম হয়নি। এত বড় হিট দেবার পর এরপরে আমি ওনাদের দবির সাহেবের সংসার শুটিং করলাম 12 দিনের মাথায় ওনারা আমাকে বাদ দিলেন। এর আগেও আমার সঙ্গে অনেক সাধের ময়না, তারপর আরো 3-4টা সিনেমা ওনারা কন্ট্রাক্ট করেছিলেন, 3টা, যে আমরা এট এ টাইম ওই মানে একটার পর একটা করতে থাকবো। এখন বললাম না যে আজিজ ভাইয়ের সঙ্গে আমার এখনো কথা হয়, সেদিন উনি বলছিলেন যে তোর সঙ্গে আগে যা হয়েছে এটা বলবো। কি হয়েছিল আসলে সালমান, কোনোদিন বলো নাই তুমি? এটা একটা ব্যক্তিগত প্রবলেম ছিল, এটা মানে একটা ছবি, এটা তো খুবই সারপ্রাইজিং একটা ছবি, এত বড় ব্লকবাস্টার, এবং আশপাশে সে সময় খুব খরা যাচ্ছিল ইন্ডাস্ট্রিতে, ওই সময় একটা দারুণ পিক দিল পোড়ামন, এবং এরপরে সাইমনকে তো একটা না মানে 5 বছর অন্য কোথাও তাকানোর কথা মানে ছিল না। বললাম না যে আমি হয়তো এখন যতটুকু এখনো পুরোপুরি বুঝি না, এখনো যতটুকু বুঝি। প্রোডিউসারের গার্লফ্রেন্ডের দিকে তাকাইছিল বদনজর দিছিল না, ওই ধরনের কোনো ধরনের ছিল না আমার। আচ্ছা, এটা আমি একদম খুব কি বলে কনফিডেন্টলি বলি যে এই ধরনের সমস্যা আমার নাই। রাইট, আর এটা তো প্রশ্নই আসে না আর একজনের গার্লফ্রেন্ডের সাথে আমার কেন হবে। তাহলে বলে ফেলো, এটা মনের টানাপোড়েন ছিল হয়তো। কি বলে, যখন অনেক মানুষ যখন অনেক বড় হয়ে যায় তখন তো আমি ছোট, আমার পাশেও যারা থাকতো আমার মনে হতো সবাই আমার ফ্রেন্ড, ওরা যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। আচ্ছা আচ্ছা, এমনও হয়তো হয়েছিল যে আজিজ ভাইকে ওনার পাশের লোকজন, তখন তো জাজ মাল্টিমিডিয়া মানে পুরো এমন হয়েছে যে আজিজ ভাইকে পছন্দ করে না কিন্তু তুমি তাদের সাথে মিশছো মনে ভুলে। এটা ছিল অনেক ধরনের কথা উনি শুনেছেন হয়তোবা। এখন তো বলেন যে ওটা ঠিক হয়নি, আমি আর জিজ্ঞেস করি না কেন ঠিক হয়নি। আমি এখন আমাকে বলেন অনেক জায়গাতেই উনি বলেন যে সাইমন ভালো ছেলে, ওইটাই আমি মন করি, ভালোবাসি মানুষ। আর তখন ওই ধাক্কাটাও আমার হয়তো দরকার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, নালে এতদিন আমি হয়তো অন্য কাজে চলে যেতাম। রাইট, তুমি বললে যে একমাত্র পেশা অভিনয়, এই ব্যাপারে কোনো ডাউট নেই। কিন্তু মানুষজন তো অনেকে মনে করে যে তুমি প্রচুর টাকাওয়ালার ছেলে এবং তোমার আসলে খুব আয়েশি জীবন, মাঝে মাঝে তুমি ফিল্ম করো এবং ফিল্মটা করো তোমার মতো করে, কিন্তু ফিল্মটা তোমার মূল ন্যাক না। আমাকে একজন সেদিন বলছেন, আমি যে কলকাতায় ছিলাম, আমাকে বলতেছে ভাই আমাকে চিনছেন? আমি বললাম মানে কি বলবো, আমি চিনি নাই ওনাকে। বলছে ভাই আমি ওই জায়গাটাতে ছিলাম। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? কলকাতায় তো যে মার্কেট স্ট্রিটে সব পরিচিত বাংলাদেশি লোকজন, আমি মানে ওনার সঙ্গে দেখা হয়েছে বলে আমার মনে হয়নি। পরবর্তীতে বলছে ভাই প্রিন্স ভাই কেমন আছে?
আমি বললাম কোন প্রিন্স ভাই? পরে বলছে যে এই যে আপনার গাড়ির লোন করে দিল। আমি বললাম আগের গুলো এত জুড়ে বললেন, এটা যে আসতে বললেন। পরে বলতেছে না, আপনি যদি মাইন্ড করেন যে আপনি গাড়ির লোন করে কিনেছেন। আমি বললাম এটাই তো আমার যোগ্যতা, আমি তো চুরি বাটপারি শিখি নাই, আমি তো লোন করে কিনবো। আমার যদি অনেক থাকে বা সেটা বাবার থাকে, আমি আমার টাকা দিয়ে লোন করে কিনছি, কিছু টাকা ম্যানেজ করে, এটা তো আমার জন্য ভালো লাগবার, এটা জোরে বলবেন। আর যেটা মানে খারাপ কাজ সেটা আসতে বলবেন, এটা খারাপ কাজ না, এটা ভালো কাজ। আর ওনাকে আরেকটা দিলাম আমি, যে অনেকেই বলে যে শেষ বয়সে কেন শিল্পীরা গভর্নমেন্টের দ্বারস্থ হয় বা প্রাইম মিনিস্টারের কেন করে যে আমার সাহায্য সহযোগিতার দরকার। কারণ যারা শিল্পী তারা কোনোদিন অকাজ করতে পারে না, যারা অশিল্পী তারা 5-7 কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরছে, মানে সিনেমাকে ভাঙাচ্ছে, সেটা আলাদা বিষয়। আমি ওটাতে থাকতে চাই না, আমি যেতেও চাই না। এটা আপনাকে বললাম, আমি সম্মানের সাথে মানে একবেলা খাবো, অসম্মানের সাথে 7 বেলা। সালমান জায়েদ খানের ঘড়ির দাম 34 লাখ টাকা, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তো ও মানে উল্টাপাল্টা কাজ করে সব। আমি সেটা বলছি না, তো মানে এটা ওনার বিষয়, ওনার ইনকাম প্রতিনিয়ত বলছে, প্রতিদিন বিভিন্ন ইন্টারভিউতে। এটা আমার খুব একটা ইন্টারেস্ট নেই ভাইয়া। তোমার বিব্রত হও এগুলো শুনলে? বিব্রত হব কেন? যে যেভাবে ভালো থাকতে পারে, খুশি থাকতে পারে, এটা তো অ্যাপ্রিশিয়েট করা উচিত। আর এগুলো নিয়ে আমার কোনো ইন্টেনশন নেই। তুলনা করে ফেলে তো, ও নায়ক তুমি নায়ক। আমি মানে ওই তুলনা আসতেই পারে, তাই না? কলিগ না, তুলনা আসতে, ধরেন যে আপনার একটা গোলাপ ফুলের বাগান আছে, আপনার একটা বড় বাড়ি আছে, আপনি স্বয়ংসম্পূর্ণ এবং মাশাআল্লাহ আপনি অনেকটা একটা ভালো অবস্থান, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো, এটা নতুন মানে অন্য আরেকজনের নাই। এই জন্য আপনাকে সে একজন তানভীর তারেক হয়ে গেলে যাবে উনি? সবাইকে দিয়ে সবকিছু হয় না, না? আর আমি তো আসলে শিল্পের কাজটা করি, তো আমি সবকিছু করতে পারি না। টাকা পয়সার দিকে তো আমি কোনোদিন তাকাইনি। আমি একদিন স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি চাইলে তো আমার অনেক দামি গাড়ি থাকতো, অনেকগুলো বাড়ি থাকতো এই ঢাকা শহরে, কিন্তু আমি চাইলেই তো হবে না, কারণ আমি এটা চাইই না। তো এর আগে যেমন বলা হতো যে 2 টার্মের সাধারণ সম্পাদক এর আগে অনেক টাকা পয়সা করছে, অনেক কিছু প্রভাব প্রতিপত্তি করছে, তো অলিখিতভাবে বেসিক্যালি সাধারণ সম্পাদকের দায়িত্ব তুমি পালন করতা। কেমন অর্জন, কেমন টাকা পয়সা বা কেমন প্রভাব প্রতিপত্তি? সবাই তো টাকার দিকে তাকায় না। আমি যখন প্রথমবার ক্যাবিনেটে আসি, আপনি যেটা শুনতে চাচ্ছেন আমি সেটাই বলি। আমি যখন প্রথমবার ক্যাবিনেটে আসি, তো আমি স্বাভাবিকভাবে আমি শুটিংটাই করি, শুটিংয়ে ব্যস্ত থাকি। জায়েদ ভাই অনেকবার ফোন দিলেন, ভাই কই তুই? আমি বললাম আসি ভাই, তুমি কেমন আছো? বললো তোর সাথে দেখা করা দরকার, নির্বাচন পারপাস। তো তার সাথে এরকম 2-2.5 মাস হয়ে গেল আমি দেখা করতে পারছি না, বা আমি নির্বাচন করব না, এটা হচ্ছে মূল ডিটারমাইন্ড ছিল, ডিটারমাইন্ড। তো একদিন ইয়ের সামনে, আমাদের এফডিসির ক্যান্টিনের সামনে এসে ধরলো, আমার কাঁধে হাত দিয়ে বললো, ভাই নির্বাচন কর, তোর আমরা মানে ইয়াং মানুষ, আমরা যদি একসঙ্গে হই তাহলে সুন্দর হবে। পরে দেখলাম যে ইন্ডাস্ট্রি সবাই ওনার সঙ্গে, তার সঙ্গে আছে। সবাই বলতে সবাই, আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যার, সোহেল রানা স্যার, সেখান থেকে শুরু করে একদম আমাদের আগের যারা সিনিয়র, রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, ফারুক সাহেব ছিলেন, এবং ফুল ইন্ডাস্ট্রি যারা মানে লিড দিচ্ছেন, সবাই তার সঙ্গে। তা ওনার পক্ষ হয়ে আমাকে কয়েকজন বললেন, আমি বললাম যে ঠিক আছে করি। তো আল্লাহর মতে আমি সর্বোচ্চ ভোট পেলাম। 3 মাস পরে মনে হলো যে আসলে আমার এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, জাস্ট 3 মাস নির্বাচনের পর ওই প্যানেলে আমি কিন্তু ওইখানে কুইট করিনি, হয়তো আমার চিঠিটা দেওয়া হয়নি, কিন্তু আমি ওখান থেকে মানসিক এবং শারীরিকভাবে সরে আসলাম। 3 মাস পরে? 3 মাস ম্যাক্সিমাম। কই আমরা তো কেউ জানলাম না ওই সময়, আমার ওইটা মানে প্রয়োজন মনে হয়নি, আমার মনে হয় যাবো কেন। শেষের কোনো মিটিংয়ে কিন্তু আমি যাইনি। এর পরের বার 2019-এ যখন আমি, তখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর আমাদের ওইখানে চলচ্চিত্র উৎসব আগরতলায়, কলকাতা হয়ে আমরা ওখানে যাব। তো আমাদের মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি, তারপর রোকিয়া প্রাচিয়াপা, তারপর হচ্ছে চঞ্চল চৌধুরী দাদা, তারপর হচ্ছে আরও অনেকেই আমরা গেলাম। আমার কাছে ফোন গেল যে সানি ভাই ফোন দিলেন যে যেমন তোর আপু নির্বাচন করবি, তোকে করতে। আমি ভাই আমি জানি না। তারপর ঘোষণাও দেখলাম যে আমি সেক্রেটারি করছি, তা আমি তো আসলে জানি না, করব না। আমি করিনি 2019-এ। হ্যাঁ, 2019-এ আমি নির্বাচন করিনি কিন্তু।
ভোট দিতে গেলাম, তাও একদম বিকেলবেলা লাস্ট মোমেন্ট। তারপর মনে হলো যে আমি একটা প্যানেল করি। তারপর মনে হলো তারপর মনে হলো যে আমি প্যানেল করি, এবং প্যানেল করলামও। সেটার জন্য মানে যেভাবে প্রয়োজন প্যানেল করবার, আমরা প্যানেল করলাম। আমি যথারীতি মানে মাশাআল্লাহ দিলে অনেক ভোটে পাশ করলাম। সেই জায়গা থেকে এই তো এখন আবার মনে হচ্ছে যে নির্বাচন করব, মানে ওইটা আসলে কিন্তু সেই জায়গা থেকে এখনকার সিনারিও তো আলাদা। আমি যেটা স্ট্যাটাসে লিখেছি ভাই হিসেবে দাবি রেখে, যে প্রতিবাদের যে জায়গাটা, এর আগের যে ভয়েসটা ছিল, ঠিক আছে তুমি সরে এসছো, গণমাধ্যমে তেমনটা জানাওনি বা প্রতিবাদের কথা। এইবারের ফোকাসটা তো আমার দিকে ছিল। আমি যদি বলি যে পুরো ক্যাবিনেটটাই মোটামুটি, আমি একদম লাস্ট ম্যান যিনি সাইন করেছেন সে হচ্ছে পরি তো নির্বাচনে কিছু বোঝে না, জানেও না। তখন সে একদম প্রায় ভোরবেলায় সাইন করলো। এর আগের সাইন করলেন বর্তমান সংসদ সদস্য আমাদের ফেরদৌস ভাই, উনিও নির্বাচন করবেন না, উনি সাইন করলেন প্রায় রাত 2:30টায়। তাই এরকম করে তো আমরা চেষ্টা করি, তো প্যানেলটা করেছি। করবার পর আসলে যখন 2017 সালে আবার যাই, প্রথম যখন সবাই কি বলে এটাকে, কাফনের কাপড় পরে মিছিল করলো যে ভিনদেশি চলচ্চিত্র এই দেশে চালানো যাবে না। আমি কাফনের কাপড়টা পরিনি, কিন্তু আমি ওই মিটিং মিছিলগুলোতে ছিলাম। সেই জায়গা থেকে আমাকে যখন প্রশ্ন করা হয় যে এজ এ জয়েন্ট সেক্রেটারি, ওই মিটিংয়ে সব সিনিয়র শিল্পীরা ছিলেন, সবাই আমার শ্রদ্ধাভাজন। আমি বললাম যে আসলে আমি তো এখন এখানে যারা আছে, আমি কাজ করছি। আমি 2017 সালে যেটা যার সঙ্গে ছিলাম না, আমি এখনো নাই মানসিকভাবে। তবে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, এখানে তো আসলে আমার কিছু বলার, মানে যখন হিন্দি ছবি নিয়ে যে 10% দেয়া আটে সবকিছু মিলিয়ে, মানে আমি বললাম যে আমি শুরুতেই প্রতিবাদটা করেছো একদম। আমি তো এটাই এখানে ধোঁয়াশা হয় যে তুমি শুরুতে অনিয়ারে বলছি। আমি একদম ধরেন যে আমাকে প্রশ্ন করা হলো, আমি বললাম আমি 2017-তেও ছিলাম না, এখানে যারা আছেন সবাই 2017-তে এটার এগেইনস্টে ছিলেন। আমি জানি না এখন কি হয়েছে যে এটার পক্ষে থাকতে হবে, তবে আমি এটার পক্ষে না, মানসিকভাবেও না, শারীরিকভাবেও না। কিন্তু সাইনটা দিলা? আমি সাইন দিলাম, কিন্তু আমি তখন থেকে আসলে এই গ্যাপটা শুরু হয়ে যায়। আপনি খেয়াল করবেন পরবর্তীতে মানে আর কোনো ইয়ের সঙ্গে আমি ওইভাবে ইনভলভ ছিলাম না। আচ্ছা আচ্ছা, সেটা তো ফাইনালি যখন মানে একদম মানে আমি তো মানে জয়েন্ট সেক্রেটারি ক্যাবিনেটের, সেই জায়গা থেকে আমার সঙ্গেও তো এটা মানে একটা অন্তত প্রতিবাদ বা একটা স্ট্যাটাস আমি সবার কাছ থেকে আশা করেছিলাম যে সাইমনের ছবি এটা ঠিক হচ্ছে না। এখন আমি যদি বলি যে মানে ধরা যাক তোমার ছবির ক্ষেত্রে যদি নিয়ম বহির্ভূতভাবে যদি সরাই দিত, হিন্দি ছবিটা সিনেমা যদি না থাকতো, আমার শেষবাজির সঙ্গে আমাদের দেশি আরেকটা সিনেমা কাগজের বউ, স্পষ্ট নিয়ম আছে যে এই দুই সিনেমার বাইরে কোন সিনেমা, দেশি সিনেমা মুক্তি পেতে পারবে না। সেই জায়গা থেকে মানে দুইটা ছবি রিলিজ পেলো, আবার হুববাউ ঢুকে গেল। তো এটা তো মানে আমি কেন তাহলে থাকবো, আমি নেতা কেন, আমার তাহলে মানে কি দেখার আছে এখানে? রাইট, তার মানে যদি হুববাউটা না ঢুকতো তাহলে তুমি এই প্যানেলের সাথে বিলং করতে এবং নেক্সট ইলেকশনে থাকতা না? ইলেকশন করবার মানে মেন্টালিটি আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। মানে তাহলে পদত্যাগটা করতাম না আর কি? আমি পদত্যাগটা হয়তো করতাম না, যেহেতু এতদিন একদম শেষ সময় কেন পদত্যাগ করব? আচ্ছা 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 আচ্ছা, ক্যাবিনেটটা আমি দাঁড় করিয়েছি, আমি কনফিডেন্টলি বলতে চাই। রাইট, তো নিয়তি দেখো মেগা হিট দিয়েছে আব্দুল আজিজ তার জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে তোমার ছবি, তা যায় না উনি মানে সবাই বলে হয়তো পোড়ামনটা। হ্যাঁ, রাইট, তোমার ক্যারিয়ারের সবচেয়ে বড় আমার সবচেয়ে হিট সিনেমা, সেটা সবচেয়ে হিট, এবং সবচেয়ে বড় আঘাতটাও করলো আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়ার ডিস্ট্রিবিউশন। এটা প্রয়োজন ছিল সাইমনের জন্য, আমি বিশ্বাস করি, কারণ প্রয়োজন ছিল, সেটা সব প্রয়োজনেই ঘটে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আই বিলিভ। নেক্সট জায়েদ বা তাদের সাথে যে প্যানেল হওয়ার যে পরিকল্পনা চলছে, সেখানে সাইমনকে আবার নতুন রূপে দেখা যাবে কি? আমি নাই, আমি কারোর সঙ্গেই নাই, নির্বাচনের জায়গাতে নাই আর। ওকে, ফাইন, থ্যাংক ইউ সাইমন। অকপট এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। আরো কিছু বিষয় নিয়ে আমি থাকবো। বলছিলেন না যে সাইমন অকপটে কথা বলে, এটাই আমার সাহস।